শনিবার 15 জুন সল্টলেকে বিজেপির দফতরে বৈঠক ডাকা হয়েছে। আর এই বৈঠকে 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির খারাপ ফল কেন হলো সেই সম্পর্কে কাটাছেঁড়া করা হবে এই বৈঠকে। এটাই বিজেপি সূত্রে খবর। এই বৈঠকে ডাক পেয়েছেন বর্ধমান দুর্গাপুরের পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া বসিরহাটে বিজেপির পরাজিত প্রার্থী রেখা পাত্রকেও নাকি ডাকা হয়েছে এই বৈঠকে। এছাড়া কলকাতা উত্তরের পরাজিত প্রার্থী প্রবীণ নেতা তাপস রায়কেও নাকি ডাকা হয়েছে এই বৈঠকে। এই বৈঠকেই স্থির হতে পারে রাজ্যে পরবর্তী বিজেপির সভাপতি কে হবেন, কারণ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে গিয়েছেন। তাই বিজেপির নীতি এক ব্যক্তি এক পদ অনুযায়ী রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে সুকান্তকে। সেক্ষেত্রে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি ঘোষণা করা হতে পারে, কারণ দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হবার আগে দিলীপ ঘোষের হাত ধরেই 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে 18টি আসন জিতেছিল বিজেপি। এবার সেই সংখ্যাটা 12। রেখা পাত্রকে সাংগঠনিক কোনো বড় পদ দেওয়া হতে পারে বলেও খবর। আবার কলকাতা উত্তরের পরাজিত প্রার্থী তাপস রায়কেও বড় কোনো পদ দেওয়া হতে পারে বলে জল্পনা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের সঙ্গে কথোপকথনে কি বিষয় উঠে এলো শুনবো। কলকাতার দিকে যদি আমরা তাকাই, এই প্রশ্নটা সুকান্ত মজুমদারকে আমরা দুজন করেছিলাম, তুমি আর আমি, যেদিন তিনি এসেছিলেন শ্যামবাজারে, যে কলকাতার সংগঠনটা কোথায়। কারণ তৃণমূল বারবার অভিযোগ করেছিল ভোটের আগেই যে কলকাতায় তো বিজেপি সংগঠনটাই করে তুলতে পারেনি। তাপস রায়ের মতন একজন ব্যক্তি, যিনি দীর্ঘদিন তৃণমূলের একজন সংগঠক ছিলেন, বিধায়ক ছিলেন, তার বিজেপিতে চলে আসা, যদিও তিনি লোকসভায় দাঁড়াতে পারেননি, তিনি হেরে গিয়েছেন দাঁড়িয়ে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে তিনি দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছেন, কিন্তু তাকে দিয়ে কি বিজেপি এবার সংগঠনের কাজটা সাজাতে চাইছে কলকাতায়? সেটাও কি একটা তাৎপর্যপূর্ণ বিষয়? একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়। এবং দেখো, হেরে যাওয়ার পর তিনি বিজেপি সদর কার্যালয়ে এসেছেন এবং আমরা আজ তাক বাংলার পক্ষ থেকে তাপস রায়ের যে বাড়ি, বউবাজারের বাড়িতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমরা বেশ কিছুক্ষণ তাপস রায়ের সঙ্গে গল্প করেছি এবং যেহেতু আমরা সংবাদ মাধ্যমের কর্মী, সাংবাদিক, আমরা তার কিছু বক্তব্য নেওয়ার জন্য গিয়েছিলাম। এবং সেখানে গিয়ে আমরা যেটা দেখলাম তাপস রায়ের বাড়িতে, তিনি একেবারে আমরা যাওয়ার পরই স্পষ্ট বললেন যে তিনি সংবাদ মাধ্যমে এই মুহূর্তে তিনি কিছু বলবেন না, অবশ্যই তার কিছু বলার আছে। কিন্তু যেটা শোনা যাচ্ছিল, এরকম একটা জল্পনা শোনা যাচ্ছিল যে তাহলে কি ফের তাপস রায় তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এবং তিনি কিন্তু, আমিও কিন্তু এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু গোটা রাজ্যের মানুষেরও এটা প্রশ্ন যে তাপস রায়ের আগামী দিনের ভবিষ্যৎ কি হতে পারে। সেই প্রশ্নটা আমিও একেবারে তাপসদাকে করেছিলাম। তাপসদা, তাহলে আগামী দিনে কি আপনি কি তৃণমূলে যেতে পারেন? তিনি আমার কথাটা শোনার পর তিনি 3 বার নিঃশ্বাস নিলেন এবং তিনি বললেন যে শেষ আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। কোন দিন কথা হয়েছে? যেদিনকে কুণাল ঘোষ এবং বাত্র বসু, শিক্ষামন্ত্রী, তিনি আমার বাড়িতে এসেছিলেন এবং সেদিনকে কুণাল ঘোষ কিন্তু আমাকে বারবার এটা বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন যে তাপসদা আপনি দলে থাকুন। সেদিনকেই বাত্র বসুর ফোন থেকে বলা যেতে পারে যে তিনি ফোন করেছিলেন এবং সেদিনকেই লাস্ট কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়েছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়নি, তিনিও কোনো আগ বাড়িয়ে তার সঙ্গে যোগাযোগ হয়নি। কিন্তু এটা ঠিক যে এখনো পর্যন্ত তাপস রায় তিনি কি করবেন এখনো সংবাদ মাধ্যমের মুখোমুখিও তিনি হননি। তবে একটা কথা, তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সম্পর্ক ভালো। কিন্তু এখন যেটা আমরা দেখলাম, বাড়িতে বসে বিজেপির যে সমস্ত মণ্ডল সভাপতিরা আছে যারা আক্রান্ত হচ্ছে, ভোট পরবর্তী হিংসায় যারা সমস্যার মধ্যে পড়ছেন, তাদেরকে কিন্তু তিনি বাড়ি থেকে নিজে ফোন করছেন এবং আমাদেরকে তিনি স্পষ্ট করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা ক্ষোভের সঙ্গে বললেন, একটা অভিমানের সঙ্গে বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমাকে অন্তত আমি বলে বোঝাতে পারবো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক কি, আমার সঙ্গে তার কতদিনের পরিচয়। কিন্তু এটা বলতে পারি যে এখনই কিন্তু তাপস রায় কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমরাও এটা বলতে পারবো না যে তিনি তৃণমূলে যাবেন না, সেটাও আমরা জোর গলায় বলতে পারবো না। রাজনীতিতে সবই সম্ভব এবং রাজনীতিতে চিরশত্রু আর চিরমিত্র বলে কিছু হয় না। রেখা পাত্রের কথা যদি আমরা বলি, যে তাকে প্রথমে তার নিরাপত্তা বাড়ানো হলো তাকে প্রার্থী করার পর, তারপর সেখানে সেনা নামানো হলো, মানে হিন্দু সেনা নামানো হলো তার প্রচারের জন্য, প্রধানমন্ত্রী নিজে ফোন করলেন, এত কিছু হলো, তারপরেও রেখা পাত্র জিতলো না। তাহলে সেই দায়টা কার? কোথাও কি একটু প্রার্থী বাছাইয়ে গন্ডগোল ছিল, নাকি অন্যভাবে ভাবতে পারতো বিজেপি? এই দায়টা কার?
দেখো, ইতিমধ্যেই এটা নিয়ে দলের অন্দরও একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যেরকম একটা প্রশ্নচিহ্ন দিকে একটা আঙুল উঠছে, ঠিক কোন জায়গাটাই পড়া যায় একেবারে তাই। তাহলে কি প্রার্থী তালিকায় রেখা পাত্রকে এত হাইলাইট করা হলো, তারপরও রেখা পাত্র একমাত্র সন্দেশখালী বিধানসভা ছাড়া তিনি কোনো জায়গায় জিততে পারলেন না, এবং সন্দেশখালী যে জায়গাটা, সেই জায়গাটা জিতেছে মাত্র 8,000 ভোটে। সেক্ষেত্রে এটাও একটা প্রশ্ন হচ্ছে যে রেখাকে কেন একজন সাধারণ একজন বাড়ির মহিলা তাকে ক্যান্ডিডেট করা হলো, এবং ক্যান্ডিডেট করার পরও তিনি সন্দেশখালী ছাড়া, যেটা ভাবা হয়েছিল, যেটা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানো, এরকম একটা অভিযোগ ইতিমধ্যেই দলের অন্দরে উঠছে যে রেখা পাত্রকে ক্যান্ডিডেট করার বিষয়ে, তারপরেও রেখা পাত্র সব জায়গায় রেখা কেন দাগ কাটতে পারলো না, সেটাও কিন্তু একটা চুলচেরা বিশ্লেষণ হবে। তবে যেটা খুব উল্লেখযোগ্য বিষয় যে শুভেন্দু অধিকারী, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি জয় বন্দ্যোপাধ্যায়, তিনি আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে রেখার পরিবার, রেখা ছাড়া রেখার সমস্ত পরিবারে তার ফ্যামিলি, তারা কিন্তু ইতিমধ্যেই তার পাশ থেকে সরে গিয়েছে, এবং তারা বলেছে যে রেখার সঙ্গে তারা নেই, রেখা তিনি তার একটা ব্যক্তিগত ব্যাপার, তিনি ভোটে দাঁড়িয়েছেন। কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন যে রেখা একজন সাধারণ মহিলা, তিনি হেরে গেলেও তাকে আগামী দিনে দল কাজে লাগাবে। তিনি প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে করেছিলেন। এই কথা শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বলা হয়েছিল, এই যে তুমি যেটা বললে যে শুভেন্দু অধিকারী তিনি কতগুলো কেন্দ্র নিয়ে তিনি ইতিমধ্যে কোর্টে দ্বারস্থ হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে ডায়মন্ড হারবার। দীর্ঘদিন তো ডায়মন্ড হারবারের প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি, শুধু বিজেপি নয়, অনেকগুলো রাজনৈতিক দলই। যে অভিষেক ব্যানার্জির বিপক্ষে কে প্রার্থী হচ্ছেন সেটা অনেকদিনই বিজেপি ঠিক করতে পারেনি, তারপর এই অভিজিৎ ববি দাসের নাম ঘোষণা করা হয়। কোথাও কি প্রার্থী নির্বাচনে কোনো সমস্যা ছিল? কারণ তৃণমূল বারবার বলেছে যে ঠিকমতো প্রার্থী দিতে পারছে না বিজেপি, 42টা মুখই খুঁজে পাচ্ছে না। এই দায়টা কার, মানে কার দিকে এই নজরটা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব? দেখো, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে পর্যালোচনা হবে, শনিবার পর্যালোচনা হবে। যদিও যেটা জানা যাচ্ছিল, যেটা ইতিমধ্যেই বলা হচ্ছে যে বেশ কিছু আসনে যে প্রার্থী দিতে দেরি হয়েছে, তার মধ্যে ছিল ডায়মন্ড হারবার, এবং খুব গুরুত্বপূর্ণ আসন। যদিও জানা যাচ্ছে যে এরকম একটা পক্ষ ইতিমধ্যেই একটা বলছিল যে শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারীর লোককে প্রার্থী করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে এটা বলতেই পারি, যেটা একেবারে সূত্রের খবর, ডায়মন্ড হারবার আসনটিতে কিন্তু শুভেন্দু অধিকারী প্রার্থী, এই মানে যেটা ভাবা হচ্ছিল অভিজিৎ দাস কিন্তু প্রার্থী না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।